আমার আইটেম গানে যদি একটি অশ্লীল শট থাকে, আমি চিরতরে সিনেমা থেকে বিদায় নেবো, আর জীবনে সিনেমা বানাবো না। বুঝে বলতেছেন? হ্যাঁ, রেকর্ড থাকতে যে একটি অশ্লীল দৃশ্য নাই, এবং কি অশ্লীল পোশাকও নেই। আমি ওনাকে বললাম যে আমি নামটা পরিবর্তন করব না, আপনার বাকি যতগুলো সংশোধন দিয়েছেন আমি করে দিব। কারণ না, নামটা পরিবর্তন করে দেন, বাকিগুলো ঝামেলা নেই। বাকিগুলো ঝামেলা আমি কি তাহলে বাকিগুলা কি আমাকে হেয় করার জন্য বা আমাকে মানে চাপে রাখার জন্য এগুলো করতেছেন? এবং নামের কেন পরিবর্তন করব, এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা আমাকে কোনো চিঠিতে দেননি এবং মুখেও বলে না। ঘর ছবিতে আমাদের প্রয়াত মান্না ভাই, ওনার প্রতি সম্মান রেখে বলছি যে ওটাও কাজী স্যারের ছবি। তিনি বর্তমানে সেন্সর বোর্ডের সদস্য। তার ওই ছবিতে তিনি সংলাপ দিচ্ছেন দেশের সারা। আসলে যদিও ব্যাপারটা সেগুলো মানে একবারে আনকাট সেন্সর হয়। আর যত নাম ঝামেলা আইন হচ্ছে প্রয়োগ হচ্ছে মধ্যবিত্তের ক্ষেত্রে। ভাই চলচ্চিত্র নাকি এগিয়ে যাচ্ছে, খুব দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। চতুর্দিকে চলচ্চিত্রের সফলতা, এক একটা মুভি আসলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমরা আধুনিক হচ্ছি, অথচ এইসব হচ্ছে আমরা শুনছি, কিন্তু বাস্তবতা দেখলাম যে একটা চলচ্চিত্র যেটা খুবই সুন্দর না, মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষ, আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশের 99% মানুষই অলমোস্ট মধ্যবিত্ত। এই মানুষগুলোর নামের সাথে যায় অশালীন কোনো ব্যাপার না, অথচ এই নামের জন্য মুভিটা পর্যন্ত আটকাই দেওয়া হলো। তাইলে হইলটা কি ভাই? আসলে মানে কি বলবো, মানে সেন্সর বোর্ড একটা ফ্যাক্ট আমাদের চলচ্চিত্রের জন্য, আবার সেন্সরশিপ দরকারও আছে আমাদের। কারণ তা না হলে দেখা গেছে একটা হজবরল অবস্থা আসবে, যে কেউ যা তা বানায় মানে রিলিজ দেওয়ার চেষ্টা করবে। সেন্সর বোর্ডও দরকার আছে, কিন্তু একটু সহনশীল হওয়া দরকার সেন্সর বোর্ডের চলচ্চিত্রের ক্ষেত্রে। আমি আপনার এই লাইনটাতে আসবো, আগে মধ্যবিত্তটা শেষ করি। কারণ আমার কাছে 100টা হল বড় নাকি বাংলাদেশের 3.5 কোটি টিভি আছে, টিভির মধ্যে ইউটিউব আছে, সেইটা বেশি পাওয়ারফুল, এই দুটো নিয়ে ডিবেট আমার আছে। কিন্তু আপনি আগে মধ্যবিত্ত শেষ করেন, আপনার অসুবিধাটা কোথায়, কি বলতেছে? অসুবিধাটা আসলে মধ্যবিত্ত নামের যে সমস্যা কি, এটা সেন্সর বোর্ড আমাকে এখনো ব্যাখ্যা দিচ্ছেন না। ওনারা অলরেডি আমাকে 2টা চিঠি দিয়েছেন। একটা চিঠি আমার কাছে আছে। একটা চিঠি হচ্ছে আপনার নামের যে বহাল রাখার বিষয়টা। তো আমি জিনিসটা খোলাসা করে বলি, আমি চিঠিটা পড়ে শোনাই। হ্যাঁ, 112 সার্কিট হাউস রমনা নামে যে চিঠিটা এসে, মধ্যবিত্ত নামক পূর্ণদৈর্ঘ্য বাংলা ডিজিটাল চলচ্চিত্রের নাম বহাল রাখা এবং কর্তন সম্পাদন প্রসঙ্গে বিষয়বস্তু। উপর্য বিষয়ে আপনার 4 মার্চ 24 তারিখে চলচ্চিত্রের নাম বহাল সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানা যাচ্ছে যে 12 মার্চ তারিখে বোর্ড সভায় সিদ্ধান্তগুলোকে আপনার মধ্যবিত্ত নামটি বহাল রাখা হয়েছে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের পত্র নম্বর 15.13 ফেব্রুয়ারির মোতাবেক আপত্তিকর দৃশ্য, সংলাপ, কর্তন, সংযোজন, চলচ্চিত্র পেনড্রাইভ, ডিভিডি দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আপনার বোর্ডের মতামত অনুসারে, বোর্ডের মতামত অনুসারে চলচ্চিত্রটি সংশোধিত কপি এই বোর্ডে জমা দেওয়া হলে চলচ্চিত্রটি বোর্ড কর্তৃক পুনর্পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্বাক্ষর করেছেন উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন। তো তার মানে তো সবই ঠিকই আছে, তাহলে ঝামেলাটা হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, এই চিঠিটা আমার ইস্যু হয়েছে মার্চের 13 তারিখ। সঠিক। আমাকে প্রথম যখন কর্তন দিল যে আপনার মধ্যবিত্তের এই সংলাপগুলো চেঞ্জ করে দেন, এই চেঞ্জ করে দেন, আমি ঠিক আছে চেঞ্জ করে দিব, কিন্তু আমি নামটা চেঞ্জ করব না। তাই আমি বলি নাম কেন চেঞ্জ করব, এর কোনো ব্যাখ্যা নেই। মানে মৌখিকভাবে অনেক রকম কথা বলে, এর কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, আমি ওনাদের কথা মতো মানে সেন্সর বোর্ডের প্রতি সম্মান রেখে আমি ছবিটা আবার কারেকশন করে আবার পেনড্রাইভে জমা দিলাম। জমা দেওয়ার পরে সাথে আমি ওই যে নাম পুনর্বহাল রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন করলাম আমার লেটার প্যাডে। করার পরে এটা বোর্ড পুনর্বিবেচনা করে আমার নামটা বহাল রাখছে। ওই যে 13 মার্চ আমাকে চিঠিটা দিছে। তো এই চিঠিটা আমি হাতে পাই মানে এই মে মাসের 6 তারিখ 2024। তার মানে প্রায় 2 মাস এই চিঠিটা আমার ফাইলে আটকে রাখা ছিল। দেই দিচ্ছি এই করে আটকে রাখা হয়েছে। আমি তো এই 6 তারিখ, মে মাসের 6 তারিখ চিঠিটা পেয়ে অবাক হয়ে গেলাম যে 13 মার্চ আমার এটা বহাল হয়েছে বোর্ডের সিদ্ধান্তে, সেটা আমি মে মাসের 6 তারিখ পাবো কেন? যাক, ওইটা বাড়াবাড়ি করলাম না, মন খুশি যেহেতু আমার নামটা পেয়ে গেছি। 7 তারিখ আমাকে ফোন দেওয়া হইলো সকাল 11:30টার দিকে বোর্ড থেকে, সেন্সর বোর্ড থেকে, যে আপনি একটু আসেন, আপনাকে ভাইস চেয়ারম্যান সালাম দেওয়া নিয়েছে।
তা আমি গেলাম, আমি তো খুব খুশি মন নিয়ে গেছি যে আমার তো মনে হয় আজকে সার্টিফিকেট দিয়ে দিবে। যাওয়ার পরে বললো যে ব্যাড লাক, একটা ধাক্কা খেলাম ঢোকার সাথে সাথে সেন্সর বোর্ডে। তারপরে ভাইস চেয়ারম্যানের সাথে দেখা করলাম, ভাইস চেয়ারম্যান বললো যে দেখেন আপনার ছবিটা আমরা গতকালকে রে স্ক্রিনিং করছি, তো ওখানে বোর্ডের সিদ্ধান্তে আপনার নামটা আমরা দিতে পারতেছি না, আর এই যে নতুন করে আরো 6টা কর্তন দিলাম। কর্তনের লিস্ট কি? কর্তনের লিস্ট যে আমার কাছে আছে, আমি আনঅফিসিয়াল লিস্ট, আমাকে চিঠি এখনো দেয় নাই, তা আমি ওই আনঅফিসিয়ালি একটা লিস্ট নিয়ে আসছি, ওনারা যে নোট করছে ওই নোটের এখানে বলা আছে, আপনি পড়েন তাহলে ভালো হবে। এই কাগজ অনুসারে সিদ্ধান্ত হচ্ছে চলচ্চিত্রের নাম পরিবর্তন করতে হবে। চলচ্চিত্রটিতে মধ্যবিত্ত শব্দটি প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, যা কমাইতে হবে। মানে আমার শব্দটা আমি বেশি ব্যবহার করব কি কম ব্যবহার করবো আরেকজন বলে দেবে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ব্যবহারের দৃশ্য কর্তন করতে হবে। বাহ, জনসংখ্যা বাড়ানোর একটা প্রচেষ্টা। খারাপ জিনিস। চলচ্চিত্রের শেষাংশে জাতীয় পতাকা নিয়ে সংলাপের দৃশ্য কর্তন করতে হবে। এটা আমি জানি না আপনি কি করেছেন, আপনি ব্যাখ্যা নিশ্চয়ই আমাকে দেবেন। হাসপাতালে সজীব মধ্যবিত্ত নিয়ে সংলাপ কর্তন করতে হবে। মধ্যবিত্ত নিয়ে পুলিশের সংলাপ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মেয়েরা কি শুধুই খেলনা কর্তন করতে হবে কেন? আইটেম গানের অশ্লীল দৃশ্য কমাতে হবে। ওকে, 7টা পয়েন্ট, এর মধ্যে 6টা হচ্ছে মধ্যবিত্ত শব্দটা কেন্দ্র করে। তাহলে চলচ্চিত্রের নাম মধ্যবিত্ত কেন পরিবর্তন করতে হবে? এটার কোনো অফিসিয়াল ব্যাখ্যা নেই, আর আমি ব্যাখ্যা চেয়েছি কয়েকবার, তো এটার কোনো অফিসিয়াল ব্যাখ্যা দিচ্ছে না। আইটেম গান সম্বন্ধে যে জিনিসটা বলছে এটার আমি শুরু একটা ব্যাখ্যা দিই। আমার আইটেম গানটা আমি ওপেনলি বলছি, আপনারা দেখবেন অবশ্যই। আমার আইটেম গানে যদি একটি অশ্লীল শট থাকে, আমি চিরতরে সিনেমা থেকে বিদায় নেবো, আর জীবনে সিনেমা বানাবো না। বুঝে বলতেছেন? হ্যাঁ, রেকর্ড থাকতে যে একটি অশ্লীল দৃশ্য নাই, এবং কি অশ্লীল পোশাকও নেই। আপনি বর্তমানে সুরঙ্গ সিনেমার আইটেম দেখেন, ওখানে ড্রেস আপ দেখেন, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। সেগুলো মানে একবারে আনকাট সেন্সর হয়, আর যত নাম ঝামেলা আইন হচ্ছে প্রয়োগ হচ্ছে মধ্যবিত্তর ক্ষেত্রে। গেল এইটা। তারপরে দৃশ্যটা আসি আমরা। দৃশ্যটা আমাকে শুরুতে বলা হয়েছিল, প্রথম যখন কাটিং দিয়েছিলেন তখন বলা হয়েছিল যে একটু র ডায়লগ, ঠিক আছে, ওকে, র ডায়লগটা আমরা আপনাদের খারাপ লাগতেই পারে, ওকে, র ডায়লগটা কেটে দিলাম। র ডায়লগ কেটে দেওয়ার পরে আবার দ্বিতীয় স্ক্রিনিং এ বলতেছে যে এই সিনটাই পুরো ফেলে দিতে হবে। তাই আমি বললাম যে এই সিনটা কি কোনো বালগার বা অশ্লীল কোনো সিন? এখানে আমি একটা মেসেজ দেখাইছি, এবং সম্পূর্ণ বাদ দিতে বলতে। হ্যাঁ, এখানে আমি একটা মেসেজ দিছি। তাইলে আমাদের অনেক পাঠ্য বইতে নিয়ে পড়ালেখা আছে, এবং নিয়ে অতিরিক্ত কথা বলা দরকার হচ্ছে, বিকজ ইটস আ ট্যাবু। হ্যাঁ, মানুষ সচেতন না, সেই কারণে HIV থেকে শুরু করে নানান রকমের অসুখ পড়তেছে। রাইট। তো আমি ওই মেসেজটা দিতে চেয়েছিলাম, তো ওই আমার ওই সিনের ভিতরে কিন্তু কোনো অশ্লীলতা নাই, কোনো কিছু নেই, ঠিক আছে, একবারে ক্লিন একটা। কিরকম সিন ছিল বলা যায়? একবারে ক্লিন, মানে একটা বেডরুমের ভিতরে একটা মানে কি বলে, তার কাছে একটা মানুষ আসে, ক্লায়েন্ট আসে, ঠিক আছে, তো ক্লায়েন্টটা যাওয়ার পরে মেয়েটা একটা বের করে দেয় বালিশের নিচ থেকে, এটা জাস্ট মেসেজ দিলাম। তো ওই লোকটা মানে কাজ করবে না। একটা পর্যায়ে লোকটা বলতেছে ঠিক আছে, মেয়েটা বলতেছে যে দেখেন আমি দেহ প্রসারিণী হলেও আমার জীবনের প্রতি মায়া আছে। বাহ, আপনার কি মায়া নেই? বাহ, একটু ভুলের জন্য আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। অবশ্যই। এই যে একটা সুন্দর ডায়লগ, একটা মেসেজ দিলাম, এই মেসেজটা ওনাদের পছন্দ হয়নি। মানে কি তাইলে ওনারা চান যে? তখন ওই ভদ্রলোক বলতেছে, মানে অবাক হয়ে গেছে যে একটা পতিতা কিভাবে এই ধরনের সংলাপ দিতে পারে। তো ওই ভদ্রলোক অবাক হয়ে বলছে যে ঠিক আছে, তুমি আমার অন্ধচোখ খুলে দিয়েছো। সে শারীরিকভাবে সুস্থ থাকলো, রোগ জীবাণু হলো না, মানে আজ থেকে আর এই ভুল আমি করবো না। তো এই যে বিষয়টা, এখানে অশ্লীলতা কোথায় দেখলেন? বা আমি তো কোনো বেড সিনও দেখাই নেই, জাস্ট একটা মেসেজ দেখাইলাম, সেই মেসেজটা তারা কর্তন দিছেন। তাহলে এখন বলেন সেন্সর বোর্ডের এরা আসলে কি দেখেন বসে, বা কি দেখাইতে চান, বা কি দেখাইতে চান? এবং আমার কাছে অদ্ভুত লাগলো কি জানেন, 7টা পয়েন্টে 6টাই হচ্ছে মধ্যবিত্ত নিয়ে, অথচ নামটি পরিবর্তন করতে বলা হচ্ছে। মানে আমি যখন মানে ভাইস চেয়ারম্যানের সাথে দেখা করতে যাই, মানে হাস্যকর, আপনিও হাসতেছেন, আমি জানি অডিয়েন্সও হাসবে, মানে হাস্যকর বিষয়, ওনাদের সবকিছু হাস্যকর, এবং শব্দের মানে প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে।
হু দা হেল এনিওয়ান ক্যান সে যে আমি আমার বোর্ডে লাল রং দেবো না সাদা রং দেবো? কালকে তো বলবে যে এটাতে লাল বেশি হয়েছে, লাল ড্রেস কমাও। রাইট। আরে শব্দ বেশি নাকি কম সেটা তো ডিরেক্টরের টেনশন, তো দেখলে না দেখলে পাবলিক দেখবে, ও কে বলার? আমি ওনাকে বললাম যে আমি নামটা পরিবর্তন করব না, আপনার বাকি যতগুলো সংশোধন দিয়েছেন আমি করে দিব, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, বোর্ডের প্রতি, যে আমি করে দিব, কিন্তু নামটা পরিবর্তন করে না, নামটা পরিবর্তন করে দেন, বাকিগুলো ঝামেলা নেই। হ্যাঁ আর বাকিগুলো ঝামেলা আমি কি তাহলে বাকিগুলা কি আমাকে হেয় করার জন্য বা আমাকে মানে চাপে রাখার জন্য এগুলো করতেছেন? বলে দেখেন এত কথা বলে লাভ নাই, আপনি কি ছবি বানাইছেন, আপনার ছবি ভালো হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, সেই ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের মানে কথা এনারা বলে গেলে মানে আমাকে চাপে রাখার জন্য, আমি যাতে আর ইয়া করতে না পারি, আবেদন করতে না পারি, তো এই ধরনের বিভিন্ন চাপ প্রয়োগ করে ওনারা। তো এই যে কাটিং গুলা দিছে এবং নামের কেন পরিবর্তন করব এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা আমাকে কোনো চিঠিতে দেননি এবং মুখেও বলে না, তারা একটাই কথা বলে বোর্ডের সিদ্ধান্ত, আমার কিছু মানে ভাইস চেয়ারম্যানের একটাই কথা। আমি এই জায়গাটা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, চলচ্চিত্রের শেষাংশে পতাকা দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া দৃশ্য সম্পূর্ণ কর্তন করতে হবে। আমি কিন্তু এরকম চলচ্চিত্র অসংখ্য দেখেছি যেখানে জাতীয় পতাকা দিয়ে কোনো একটা চরিত্রকে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার আমরা ওই যে দাঙ্গা ছবিটা, হুম আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াৎ সাহেবের হুম পরিচালক, আমাদের বর্তমান পরিচালক সমিতির সভাপতি, সভাপতি, হ্যাঁ ওনার দাঙ্গা ছবিটা আপনি নিশ্চয়ই দেখছেন, দেখছি। আমিও দেখছি। হুম। তো ওনার দাঙ্গা ছবিতে দেখবেন যে পরে নায়িকা সুচরিতাকে পরে পতাকা দিয়ে তার দেহ ঢেকে দেওয়া হচ্ছে। সঠিক। আচ্ছা, এইটা সেন্সর হয়েছে। হ্যাঁ ঘর ছবিতে আমাদের প্রয়াত মান্না ভাই, মান্না ভাই, ওনার প্রতি সম্মান রেখে বলছি যে ওটাও কাজী হায়াৎ স্যারের ছবি, হুম তিনি বর্তমানে সেন্সর বোর্ডের সদস্য, হুম তার ওই ছবিতে তিনি সংলাপ দিচ্ছেন দেশের সারা, আসলেই যদিও ব্যাপারটা মানে এইটা সরকারের এগেনস্টে যায় নাই, ওইটা সেন্সর হয়েছে ডায়লগ, যদিও আমার এই মধ্যবিত্ত সিনেমায় সরকারের এগেনস্টে যাক না যাক দ্যাট ইজ নট ম্যাটার, দেশের এগেনস্টে গেল কিনা সেটা কথা। হ্যাঁ, তারপরে আপনার এই যে ইয়া ছবি, আম্মাজান ছবি, হ্যাঁ এত সুপার ডুপার এটা একটা সিনেমা, সবাই হলে দেখছি। আমি বিতর্কিত করার জন্য বলছি না, আমি বলছি এই ছবিতে একটা সন্তানের সামনে মার করানো হয়েছে, রাইট, দেখছি ছবি। সেটাও সেন্সর হয়েছে, সেই সিনেমাও সেন্সর হয়েছে, সেই সিনও সেন্সর হয়েছে এবং আমাদের দেশে প্রদর্শিত হয়েছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে এগুলা কিভাবে হইল? এবার আসেন, আমরা শুরু যে জায়গাটায় ছিলাম, যে আপনি বলতেছিলেন তারপর হায়াত ভাইয়ের আর একটা ছবিতে এই যে হ্যাঁ সিমলাকে মানে ঢাকা শহর দৌড়াইছে হায়াত সাহেবের, হুম, এই ছবিগুলো সেন্সর হয়েছে কিন্তু কিভাবে? তিনি তো এখন পরিচালক সমিতির সভাপতি, এবং সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য, তার মধ্যে তার অনেক বড় একটা ভয়েস সেখানটা রয়েছে, তিনি সেটা রাইজ করবেন নিশ্চয়ই আপনার জন্য। এখন রাইজ করব কিভাবে? আমাদের আমাদের এই নামের যে সমস্যাটা এটা ওনারাই ধরেছেন, তা আমি জানি না, আমি মধ্যবিত্তই নির্মাণ করেছি, মধ্যবিত্ত জনগোষ্ঠী নিয়ে নির্মাণ করেছি, কিন্তু দেশের সমস্যা হবে বা দেশের ক্ষতি হবে বা মধ্যবিত্তরা হার্ড হবে এই টাইপের কোনো গল্প কিন্তু আমার এখানে নেই। হুম হুম, okay. আমার এখানে হচ্ছে কি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আর শহরের মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, হুম এই দুটা হচ্ছে নায়ক নায়িকা, এদের মানে জীবন অবসানের গল্প, হ্যাঁ, এদের চালচিত্রগুলোই এই গল্পে তুলে ধরা হয়েছে এবং এখানে প্রেম আছে, দ্রোহ আছে, হ্যাঁ, মানে সামাজিক ক্রাইটেরিয়া আছে, সব আছে এই গল্পে। আমার অসুবিধাটা কই লাগতেছে জানেন, ধরেন সবচেয়ে মুরব্বীরা, সবচেয়ে সম্মানিত মানুষরা সেন্সর বোর্ডের মেম্বার, তাদের এই এই জিনিসগুলো কেমনে খেলতেছে ব্যাপারটা, তাদের কাছে মানে কি মনে হচ্ছে যে এইরকম কি হইতে পারে না, যে কথাটা আমরা শুরু করেছিলাম যে ভাই বিচারের ভার তো দিন শেষে দর্শকের, যে নিজের পকেট থেকে টাকা দিয়ে দেখবে সে বিচার করুক যে আমার শব্দটা বেশি ব্যবহার হয়েছে কিনা। এবং আর একটা মজা বলি, মানে হাস্যকর বিষয়গুলা, মানে আমি হাস্যকর গুলো বলতে চাচ্ছি না কিন্তু আজকে বাধ্য হয়ে বলছি, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি জানুয়ারিতে ছবিটা সেন্সরে জমা দিছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 5 মাস আমি ঝুলতেছি এবং আমি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার এই ছবিটা নিয়ে। তো ওনাদের তো এগুলা দেখার বিষয় না, ওনাদের দেখার বিষয় মানে আমরা মানে দায়িত্ব নিয়ে বসছি, মানে আমাদের দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? মানুষের সুযোগ সুবিধা দেখার দরকার নাই, চলচ্চিত্রের এই দুর্মূল্যের বাজারে যে চলচ্চিত্র নির্মাণ করেছি এটাই তো অনেক বড় কথা,
টাকা ইনভেস্ট করেছি, অনেক কষ্ট করে আমি সিনেমাটা বানিয়েছি, এটা আমাদের মিডিয়া টোটাল ইন্ডাস্ট্রি জানে, অনেক কষ্ট করে ছবিটা আমি নিজেই প্রডিউস করেছি, আমার ডিরেকশনে। আমি গানগুলো দেখছি, অসাধারণ গান, তো বাংলাদেশে সুন্দর করে দেখেছি। এত মানে কি বলবো, হাস্যকর বিষয় হচ্ছে মানে আজকাল ওনারা নামও ঠিক করে দেন, ওনারা ডায়েরির ভাইস চেয়ারম্যান ডায়েরির ভিতরে লিখে আমাকে ডায়েরি নিয়ে আসছেন যে মানে 4টা নাম লিখে সিনেমার এই মানে লাভ 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 লাভ, তাই এমসিকিউ করে দিলাম 4টা একটা বাইসা নাও নাম। হ্যাঁ, তারপরে আমি বললাম যে সেন্সর বোর্ডের কোনো এখতিয়ার আছে সিনেমার নাম দেওয়ার? সেন্সর বোর্ডের কোনো এখতিয়ার আছে কিনা, বা সেন্সর বোর্ডের কোনো মেম্বারের কোনো এখতিয়ার আছে কিনা এই ধরনের যে চলচ্চিত্রের নাম ঠিক করে দিবে? মানে প্রশ্নের উত্তরে কোনো কথা নাই, কথা একটাই, বোর্ডের সিদ্ধান্ত, নামটা চেঞ্জ করে দিতে হবে। মানে আপনি 1000 কথা বলেন, ওনাদের কথাই একটাই, মানে ভাইস চেয়ারম্যান মহোদয়ের কথা একটাই, উনি এর বাইরে আর কোনো কথা জানে না, ওনার কথা একটাই, বোর্ডের সিদ্ধান্ত, নামটা পরিবর্তন। কয়জন মেম্বার বোর্ডে? বোর্ডে সম্ভবত 15 জনের মতো মেম্বার থাকেন, সবাই তো আর উপস্থিত থাকে না স্ক্রিনিং এ। যে কথাটায় আমরা ছিলাম ভাই, ধরেন আজকে সিনেমা হল সব মিলে কয়টা? এখন 100 নিচে, 100 মানে রেগুলার 100 নিচে, ধরলাম 100। আমার টেলিভিশন সেট আছে প্রায় 3 থেকে 7 কোটি, মোবাইল টোবাইল মিলে। এই 7 কোটি মোবাইলটাই তো 7 কোটি সিনেমা হল। অবশ্যই। তাইলে 7 কোটি সিনেমা হলে 7 কোটি মানুষ কি দেখতেছে সেটা ডিসিশন সে নিজে নিতে পারতেছে। ম্যাক্সিমাম গুগলকে একটা নোটিশ দিতে হয় যে আম অ্যাবভ 18, আমি 18-এর বড়। কোন একটা কন্টেন্ট দেখা হয়, গুগল জিজ্ঞেস করে, ইউটিউব ফেসবুকে জিজ্ঞেস করে তোমার কি 18 হয়েছে কিনা, সে একটা ক্লিক করে যে 18-এর উপরে বা নিচে, তাই তো? তাইলে ওই জায়গাটায় তো আমার কোনো সেন্সর কোনো কিছু নাই, সেটা সে একটা গ্রেডেশনটা করে দিল। সেই জায়গায় আপনি শুরু থেকেই বললেন আমাকে যে আপনি নিজে বলতেছেন আপনি সেন্সরশিপের পক্ষে, ব্যাখ্যাটা কি ব্রাদার? আমাদের সবচেয়ে মানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র, তো এটার জন্য অবশ্যই একটা নীতিমালা দরকার, আর নীতিমালার জন্যই সেন্সর বোর্ড, বা আমরা পরবর্তীতে বা যেই ধাপে আসি গ্রেডেশন পদ্ধতিতে হোক আর যেভাবেই হোক। তো এখন শুনছি যে গ্রেডেশন চালু হবে, 2023-এর একটা নীতিমালা মানে অলরেডি হয়েছে, পাশ হয়েছে চলচ্চিত্র। এটা তো আমি 1965 সাল থেকে শুনে আসছি। 1963 আইন দিয়েই আমাদের সেন্সর বোর্ড চলে, মানে এটাও হাস্যকর বিষয়। হ্যাঁ, মানে যারা বানাইছিল তার নাতিরাও মরে গেছে। হ্যাঁ, মানে ওই হাস্যকর বিষয় নিয়ে আমরা চলচ্চিত্র বানাই, আমরাও হাসির পাত্র হয়ে যাচ্ছি সেন্সর বোর্ডের কারণে, কারণ অডিয়েন্স জানে আমরা চলচ্চিত্র বানাইতে জানি না, অডিয়েন্স জানে আমরা কাজ করতে আপনার জানি না। প্রতিযোগিতা তো আপনার আমার সাথে না, আপনার প্রতিযোগিতা পুষ্পার সাথে, আপনার প্রতিযোগিতা এসে লাগবে হচ্ছে কি বলে শাহরুখ খানের কোন একটা সিনেমার সাথে। সেটা তো আমরা পারবো না। কেন বলবো? কারণ আমাদের তো হাত পা বাঁধা। অথচ আমি তো উল্টা শুনি যে এফডিসির মানুষজন অশিক্ষিত। না না, এফডিসির মানুষজন কিভাবে বলবেন আপনি অশিক্ষিত? আপনি সেন্সর বোর্ডে একটা গল্প, একটা সিনেমা বানায় জমা দেন, ধরেন সিনেমার প্লটটা হচ্ছে আমাদের কলেজ কলেজ ধরেন আপনার ভিকারুন্নেসা স্কুলে যে ঘটনাটা ঘটছে, ধরেন এই সাবজেক্টকে কেন্দ্র করে আপনি একটা চলচ্চিত্র বানান, আপনার এই চলচ্চিত্র যদি ব্যান্ড না হয় আমাকে বললেন। রাইট, এই 2 দিন আগে আমি দেখলাম হচ্ছে এক সাংবাদিক দম্পতি মরছে, এটা নিয়ে চলচ্চিত্র করা যাবে না। ব্যান্ড, আপনি এই দেশে কোনো গল্প বানাতে পারবেন না, শুধু একটা গল্প বানাতে পারবেন, প্রেমের গল্প, রহিমের ছেলে করিমের মেয়ে, এদের ভিতরে প্রেম, এদের ভিতরে যন্ত্রণা, এদের ভিতরে তাহলে আজকে যে আমরা শুনি যে লাপাত্তা লেডিস এত সফল কেন বাংলাদেশে হয় না, আজকে এত মুভি, কম গল্পের মুভিগুলো মানে গল্প বেস মুভি, কম বাজেটের মুভি হয় বাংলাদেশে হয় না, এই হয় নাটা ডিরেক্টরদের জন্য না, মহামান্য মানুষ। আমরা তো শোনেন, আমরা সেন্সরের একটা নীতিমালা আছে, নীতিমালা 1963 সালে। হ্যাঁ, নীতিমালা তো আমরা বাইরে যেতে পারবো না, আর এই নীতিমালাটা যতবারই পরিবর্তন হয় ওনাদের ভিতরে রেখেই পরিবর্তন করেন। এই যে এই শব্দটা যদি অশ্লীল শব্দটা, এর কোন ব্যাখ্যাটা আপনি দেবেন? মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেটাকে আপনি অশ্লীলও বলতে পারেন, সেটাকে আপনি স্বাভাবিক দৃশ্য বলতে পারেন। এটা ফিলের বিষয়, দেখেন আপনি কিভাবে প্রেজেন্ট করছেন আর অডিয়েন্স কিভাবে নিল। এখন আপনার এটাও মাথায় রাখতে হবে যে অডিয়েন্স কিন্তু সব এক না, রাইট, এক একজন এক এক দৃষ্টিতে দেখতেছে। সো ওই জায়গাটা তো আমাকে দেখাইতে হবে, বলতে হবে যে 10 সেকেন্ড দেখাইলে সেটা 14 বছর দেখতে পারবে, 16 সেকেন্ড দেখাইলে সেটা 16 বছরের মানুষ দেখতে পারবে। এখন চলচ্চিত্রে দেখেন সেন্সর বোর্ডের যেই আমি বললাম যে আমরা গল্প কেন বানাতে পারছি না, যেমন ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া না সারা পৃথিবীর বিনোদন মার্কেটটা এখন ওপেন,
আপনি বাংলাদেশে বসে নেটফ্লিক্স দেখতেছেন না, দেখতেছে ইন্ডিয়ার বড় বড় অ্যাপস দেখতেছেন না, দেখতেছে সব আমাদের প্রোডাকশন গুলা বাহিরের মানুষ দেখতেছে না, দেখতেছে। কিন্তু কি দেখতেছে? কম্পেয়ার করতে গেলে তো লজ্জা লাগে নিজের দেশের প্রোডাক্ট। এই লজ্জাটা কার? এই লজ্জাটা কার? এই লজ্জাটা কি আমাদের নির্মাতার, না রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের? কিন্তু তাদেরকে তো কেউ চিনে না। দিন শেষে তো পরিচয় হয় আপনার, যে আপনার মুভিটা পচা মুভি। দিন শেষে বলবে যে আপনার মুভিতে দেখার কিছু নেই। এখন আমরা তো নীতিমালা মানে আইন, যে বিষয়টা আমাদেরকে তো আইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। যদিও আমরা মুখে বলি আমাদের কন্টেন্ট বিশ্বের বিভিন্ন দেশে চলে যাবে, এই যাবে সেই যাবে, কিন্তু আমি তো কোনো প্লট নিয়ে গল্প বানাতে পারছি না রে ভাই। কিন্তু তানভীর ভাই, এই জিনিসগুলো আমি আপনাদের মুখ থেকে কখনোই জোরালো ভাবে কেন শুনি না বলেন তো? না, এগুলা এক সময় যারা খুব হাস্যকর ভাবে হিন্দি চলচ্চিত্র বাংলাদেশে আসতে পারবে না বলে কাপুন কাপুরের মাথায় দিয়ে নাটক করে, পরে আবার 2 বছর পরে দেখা যায় তারাই মুভিগুলো আমদানি করতেছে। খুব হাস্যকর লাগে আমাদের কাছে। এখন না মিডিয়া কর্মী বলতে মানুষ রীতিমতো তাদেরকে কার্টুন ভাবে, জোকার ভাবে ঘেন্না করে, যাদের নৈতিকতা নাই, 2 টাকার জন্য এটা ওটা যে কোনো কিছু করে ফেলতে পারে। আমার কাছে আপনার এই বিষয়টা আমিও একমত আপনার সাথে। আমার কাছে মনে হয় কি জানেন, যে আমরা উপরে যে যত কথাই বলি না কেন, আমরা কেন জানি মানে ইন্ডিয়ার কাছে ধরা, মানে ইন্ডিয়ার কাছে ধরা, এবং আমরা মনে হয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করছি। ব্যাখ্যা করেন। মানে আমরা মানে সবাই উপরে যাই বলি না কেন, আপনি দিন শেষে একটু দেখেন, মানে ফিল্ড ওয়ার্ক গুলা দেখেন, বাস্তব চিত্রগুলা দেখেন, আমার মনে হয় যে আমরা ইন্ডিয়ান এজেন্ডাই বাস্তবায়ন করছি। ইন্ডিয়া বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট। মানে আমি কেন আমার চলচ্চিত্র বিভিন্ন ভাবে বিভিন্ন প্লটে বলতে পারবো না? আমার চলচ্চিত্রের ভাষাটা কেন আটকানো থাকবে? আমাকে বেঁধে দেওয়া হবে? এইটার আমার কোনো ধারণার মধ্যেই ছিল না ভাই, যে চলচ্চিত্রের বিভিন্ন টপিক নিয়ে ইভেন কথা বলা যাবে না, টপিক নিয়ে সিনেমা করতে গেলে আটকায় যাবে। এটা এই আপনার চলচ্চিত্র এবং এই রাফির চলচ্চিত্র, এই দুটো দেখে প্রথমবারের মতো আমি জানলাম যে হ্যাঁ, এরকম একটা আজীব চিড়িয়াখানা আছে। হ্যাঁ, আপনাদের এই যে ইন্ডিয়ান ছবিগুলো আসতেছে, এগুলো বাংলাদেশে সেন্সর হচ্ছে না? হ্যাঁ, এগুলোর গল্পের প্লট কি ভিন্ন ভিন্ন না? মানুষ অডিয়েন্স মজা পাচ্ছে না, নিচ্ছে না? কিন্তু আমরা এই প্লট গুলা বানাতে পারবো না। ইন্ডিয়ার ছবিগুলো আসে, সেগুলো সেন্সর হয়। কালকে আমি কেভিন ক্রুদের নিয়ে, ক্রুরা চুরি করতেছে সেই মুভিটা দেখে আসলাম। পিপল আর এনজয়িং, সিট পাই নাই, 10 জায়গার টিকিট খুঁজে তারপরে গেলাম। এখন এইটা আমাদের দেশে তো দেখানো যাবে না, কারণ ওই ছবিগুলো বাংলাদেশে আসে, চলতে প্রদর্শন হচ্ছে, সেন্সর হয়ে কিন্তু প্রদর্শন হচ্ছে। তাহলে ওই ছবিগুলো সেন্সর কিভাবে হচ্ছে? এই গল্প কিভাবে সেন্সর হচ্ছে? এই সিন গুলা কিভাবে সেন্সর হচ্ছে? একই সেন্সর বোর্ড। অথচ আপনি আমি একটা সিনেমা বানিয়ে জমা দিই এই টাইপের গল্প নিয়ে, আমাদের সিনেমাটা ব্যান করে দেওয়া হবে অথবা কর্তন দেওয়া হবে। ঠিক এই জায়গাটাই যে গ্রেডেশনের কথাটা বলতেছেন, যেটা দীর্ঘদিন ধরে আলু মূলা হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা তো সুদূর ভবিষ্যৎ ছাড়া কোনো না। গ্রেডেশন আমার মনে হয় 2023-এ যে গেজেটটা পাস হয়েছে এটার ভিতরে গ্রেডেশন চলে আসবে। গ্রেডেশন চলে আসলে দেখা গেছে আপনার ABCD এরকম থাকলো, বা আপনার ছবি যদি এরকম অ্যাডাল্ট টাইপের হয় তাহলে 18+ একটা সার্টিফিকেট দিবে। না, গ্রেডেশন হওয়াটা ভালো, কিন্তু গ্রেডেশনই তো সব সমাধান গ্রেডেশন করলে তো আপনি কোনো মুভি আটকাইতেও পারবেন না। না, মুভি আটকানো যাবে না বলতে কি, ওই যে তখন আমাকে বলে দিতে হবে যে এটা 18+। না, ওই যে 18+ না তো, মানে আপনাকে গ্রেডেশন দিবে, বাট ওই যে আইন তো আর চেঞ্জ করে নাই। আপনি তো কোনো প্লট নিয়ে গল্প করতে পারবেন না, রাষ্ট্রীয় কোনো প্লট নিয়ে গল্প ব্যস্ত রয়ে গেছে, এটা তো মাথায় নাই। ওনাদের কাছে যত আইন সব করে রাখছে। কিন্তু গ্রেডেশন হইলে তো আপনি ইউ ক্যান্ট স্টপ এনিথিং যেটা দেশের বাইরে যাচ্ছে, এছাড়া কোনো কিছুতে আপনি ওনারা গ্রেডেশন তো দিবে, মনে করেন মেকিং এর উপরে, ইয়ার উপরে, এটার উপরে, ওরা তো নম্বরিং তো করবে এইভাবে এজ লিমিটের উপরে। আর আপনাকে আমি বলি, আমি এটা বিতর্কের জন্য বলছি না, এই যে মনে করেন তুফান সিনেমার আমরা টিজার দেখলাম, একটা বিরাট মানে কাটা রাইফেল নিয়ে দাঁড়ায়া মনে করেন যে তুম দাঁড়াক্কা হাজার হাজার লোক মেরে ফেলাইতেছে, সাকিব খান মেরে ফেলাইতেছে। এই সিনও কিন্তু সেন্সর হবে, এই ছবিও কিন্তু সেন্সর হবে, আটকাতে পারবে না। সাকিবের সিনেমা, ইন্ডিয়ান কোম্পানি SBF, তাইলে এই সিনেমা আটকাইতে পারবে না? তাহলে এই 1000 হাজার হাজার লোক মেরে ফেলালো সাকিব খান, এই গাঁজাখুরি সিন গুলা কিভাবে সেন্সর হবে? সিনেমা তো আপনার মানে কোন ছবিতে কোনো সমস্যা নাই, শুধু মধ্যবিত্তের উপরে যত আইন প্রয়োগ। এনিমেল দেখলাম, সব মুভিতে, ফাইটিং মুভিতে তো হাজার হাজার মানুষই মারবে, এটাই তো নিয়ম। মানে আমার বোধগম্য না। আপনি সুরঙ্গ ছবিটা দেখছেন অবশ্যই। সুরঙ্গ, আমার ওই যে আমি হলে দেখি নাই, সরি। আমার সুরঙ্গের আইটেম তো অবশ্যই দেখছেন গান।
নুসরাত ফারিয়ার। তা নুসরাত ফারিয়ার ড্রেস আপ আপনারা নিশ্চয়ই দেখছেন, মানে আর কিছু বলার তো মানে লাগে না। তা আমি আমার আইটেমটা বলছে যে অশ্লীল কমাইতে, তখন আমি বললাম যে তো আমি সেন্সর বোর্ডে থাকি ওই গানটা প্লে দিয়ে দেখলাম যে এইটা কি, এইটা কি। ওনাদের অ্যান্সার কি ছিল? অ্যান্সার একটাই, বোর্ডের সিদ্ধান্ত নামটা একটাই। তখন বললাম যে আমি আবার চ্যালেঞ্জ করলাম যে আমার আইটেম সঙ্গে যদি এই টাইপের একটি শর্ট থাকে, একটা আইটেম সঙ্গে কিন্তু শত শত শর্ট, তারপর একটি গান হয়। আমার আইটেম সঙ্গে যদি এই ধরনের একটি শর্ট থাকে, আমি সিনেমাই করবো না জীবনে, যদি বের করে দিতে পারেন একটি শর্ট। আর এখনকার দুনিয়াতে তো কোনো কিছুই লুকানো যাবে না। তার মানে কি এরকম হইতে পারে না যে বুক থেকে আমার 8 ইঞ্চি পর্যন্ত জায়েজ আছে, এই পাশ থেকে 4 ইঞ্চি পর্যন্ত জায়েজ আছে, এই পাশ থেকে 2 ইঞ্চি পর্যন্ত জায়েজ আছে, তাইলে হচ্ছে এটা অশ্লীল না? তাছাড়া তো অশ্লীলতা বলেন, কি বলে, মথ বিরুদ্ধে বলেন, এগুলোর তো কোনো আসলে এটা হচ্ছে কি, আমাকে আসলে ওনারা মানে বিভিন্ন যুক্তি দিয়ে আটকানোর চেষ্টা করতেছেন, যে যুক্তিগুলো আসলে হাস্যকর। আপনার কাছে কি মনে হলো এই যে সিদ্ধান্তগুলো করে হাস্যকর মনে হলো না? আমার কাছে মনে হয়েছে যে কি বলে, আমি তোরে দেখতে ভালো না, তোরে দেখতে আমার ভালো লাগে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলাম। মানে আমার ক্ষেত্রে মনে হয় এইটাই করা হচ্ছে। এনিও লাস্টলি যদি ভাই যারা বাংলাদেশি মানুষ দেখছে, লাখো মানুষ, তাদের জন্য যদি কিছু বলার থাকে। আমি বাংলাদেশের মানুষদের জন্য বলবো, দেখুন আমরা তো চলচ্চিত্র নির্মাণ করি অনেক কষ্ট করে, আপনারা তো পেছনের গল্পগুলো জানেন না। আপনারা তো আসলে, আপনাদেরও দোষ দিব না, কারণ আপনারা যা দেখেন মানে চোখের দেখাটা নিয়ে আপনারা কথা বলেন, আপনাদেরও দোষ নেই। কিন্তু আসলে আমরা এমন একটা জাতি, এমন একটা মানে মানে গ্রহ মানে গ্রহ থেকে আসছি মনে হয়, মানে কি বলবো, মানে আমরা লজ্জিত আপনাদের কাছে, আমরা ফেল। মানে রাষ্ট্রের যারা মানে আসলে মানে এটা সরকারের দোষ দিয়ে লাভ নাই, এটা যারা এক একটা জায়গার মানে পদ পদবি চেয়ার নিয়ে বসে আছেন, এনারা এমন ভাবে নিজেদেরকে জাহির করেন যে আমরা আমাদের সংস্কৃতি বিকশিত করতে পারি না। আপনাদের কাছে আমরা গল্পের মূল প্লট গুলো নিয়ে বলতে পারি না, আপনাদের কাছে আমরা আমাদের সৃষ্টিশীল কারিশমা গুলো দেখাইতে পারি না। আমরা একটা গণ্ডির ভিতরে বাধা ভাই, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা লজ্জিত। আর আরো লজ্জিত কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, এই জন্য আরো লজ্জিত। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে নীরব ভাইয়ের মাধ্যমে। আমাদের মির্জা সাখাওয়াত হোসেন অনেক সিনিয়র ডিরেক্টর, আমার বড় ভাই সমতুল্য, গুণীজন। ওনাকে আমি 7 তারিখ ফোন দিলাম, এই গত 7 তারিখ। উনি আমাকে ফোনে, আমার কাছে রেকর্ড আছে, যে তানভীর, আমি তো এই পর্যন্ত 5টা সিনেমা সেন্সর করাইছি, আমার অনেক অভিজ্ঞতা আছে। তো আমি সিদ্ধান্ত নিছি এই 2024 আইসা আমি আর চলচ্চিত্র নির্মাণ করব না। মানে ওনার তিক্ত অভিজ্ঞতা। ওই যে বললাম যে আমরা লজ্জিত চলচ্চিত্র নির্মাতা হিসাবে। তো বললো যে আমি আর চলচ্চিত্র নির্মাণ করবো না। বললো কেন ভাইয়া? বলো যে পাবলিক রিলেশন যেই ডিপার্টমেন্ট আছে ওইসব জায়গায় আর কোনো কাজ করবো না। যে আমার চলচ্চিত্র বানায় আর একজনের কাছে সার্টিফিকেট নিতে হয়, যার চলচ্চিত্রের উপর ন্যূনতম ধারণা নাই সে কলম চালায়, সেই দেশে চলচ্চিত্র বানাবো না। আমি বললাম কে ভাইয়া এত অভিমান কেন? বলে না, আমি ইন্ডিয়া চলে যাব, অমুক দেশে চলে যাব, তমুক দেশে চলে যাব, যদি না পারি ইয়াতে যাব, ওই যে কি কি আমাদের পাশের একটা দেশের কথা বললো, মিয়ানমার। হ্যাঁ, বললো যে এই ভুটান যাব, ভুটান যে দরকার হলে নাগরিকত্ব নিব, ওই দেশে বসে সিনেমা বানাবো, তো বাংলাদেশে সিনেমা বানাবো না। কতটা ব্যথিত, কতটা কষ্ট, কতটা আঘাত পাইলে মির্জা সাখাওয়াতের মতো একজন পরিচালক এই কথাটা বলতে পারে। আর আমরা তো মাত্র মানে ফুটে ওঠা। জানেন, আজকে রাত পর্যন্ত আমার ধারণা ছিল যে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন হচ্ছে না, আন্তর্জাতিক হচ্ছে না, বিকজ অফ আমাদের ডিরেক্টরদের মাথায় গোবর। আজকে আপনার ভেতরের কথা ক্ষোভগুলো শুনে মনে হলো যে একটা অদৃশ্য শক্তি, এবং যেই শক্তির নাম সেন্সর, সেটাকে বেস করে আমাদের চলচ্চিত্র যেন ভালো না হইতে পারে তার জন্যে মানুষ কাজ করতেছে। অবশ্যই। এবং তখন আমার মনে পড়লো যে কেন 52-এ ভাষা আন্দোলনটা হয়েছিল, কারণ ভাষা সংস্কৃতি সবচেয়ে বড় বাণিজ্য, সবচেয়ে বড় অস্ত্র। যদি ভাষা এবং সংস্কৃতিকে গ্রাস করা যায় তাহলে ওই দেশটাকে গ্রাস করা যায়। আজকে থেকে আরো
অনেক বছর আগে কোরিয়ানরা শুরু করেছিল, আজকে সারা দুনিয়া কোরিয়ানদের দখলে, বিটিএস এর দখলে, কোরিয়ান মুভির দখলে। অনেকদিন পরে ইন্ডিয়া শুরু করেছে, এবং এখন কালচারালি ফিল্মের জগতে তারা একটা বিরাট অবস্থান। তার আগে শুরু করেছে ইউএসএ ইংলিশ ভার্সন। এই তিনটা ভাষাই দুনিয়াতে দখল করে রাখছে, এবং এই তিনটা দেশই অর্থনৈতিকভাবে ফেপে ফুলে উঠছে আমাদের মতো সংস্কৃতিগুলোকে শোষণ করে। সুতরাং এইরকম অদ্ভুত ষড়যন্ত্র থাকা উচিত কিনা সেটা দেশের মানুষের কাছে প্রশ্ন। লিখবেন, যা মনে চায় লিখবেন, প্রতিবাদটা হোক বস। মুখ বুজে থাকতে থাকতেই এই মুখটাই থাকবে না কোনোদিন, মাটির তলায় গেড়ে বসিয়ে দিয়ে যাবে।